এবারের নির্বাচনে রাজ্যের 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী কে? বিজেপি? বাম বা কংগ্রেসরা কিছুটা তো পিছিয়ে আছেই রাজনৈতিকভাবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বোধহয় বিজেপিও নয়। তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী খোদ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। একথা আমি বলছি না, একথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীরা। তবে একেবারে কি অকারণে বলছেন? যেভাবে হঠাৎ করে তৎপর হয়ে উঠল ইডি আর শহরে 1100 কোটি টাকার আবাসন কেলেঙ্কারির পিছনে তারা লেগে পড়ল, রীতিমতো গ্রেপ্তারি শুরু হয়ে গেল, তল্লাশি শুরু হয়ে গেল। দেবাশিস কুমারের বাড়িতে ডাক পেলেন তিনি ইডি দপ্তরে, সুজিত বোসকে ডাকা হয়েছে, অন্য একটি মামলায় নুসরাত জাহান ডাক পেয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রস্তাবক নির্বাচনী এফিডেভিটে, তিনি তার বাড়ি পৌঁছে গেল ইনকাম ট্যাক্স। ফলে একটা তৎপরতা যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর বেড়েছে তাতে তো কোনো সন্দেহ নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নেতা বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এই অভিযানের লক্ষ্যে রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তথা কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করবেন, এ নিয়ে তো কোনো রকম আপত্তিকারও থাকার কথা নয়। ঘটনা তো সেরকমই ঘটছে। আইপ্যাক, তৃণমূল কংগ্রেসের এজেন্সি যারা তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, ম্যানেজমেন্ট গ্রুপ, সেই আইপ্যাক তাদের অপারেশন বন্ধ করে দিল। তাদের অপারেশন নির্বাচনের কদিন আগে তারা সম্পূর্ণ বন্ধ করে দিল পরবর্তী 20 দিনের জন্য। তৃণমূল কংগ্রেস টার্গেট নয়, এটা আপনি কিভাবে বলবেন? আবার উল্টো দিক থেকে এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেসই টার্গেট, নাকি কোনো দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট কেউ, কোনো অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট কেউ, অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা টার্গেট? আর যদি সমস্ত এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট, অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ বা সংস্থা তৃণমূল কংগ্রেসেরও সঙ্গে সংশ্লিষ্ট হয়, সেক্ষেত্রে এজেন্সিরই বা কী করার আছে? এই ঘটনাই ঘটার ছিল। ফলে এই বিতর্কের দুটো মুখ রয়েছে। আমি যে বিষয়টায় গত কয়েক ঘন্টা নজর রাখছিলাম, যে যত এর তীব্রতা বাড়ছে তত তীব্রতা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের, ঝাঁজ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের, এবং তিনি যেভাবে কাঠগড়ায় তুলে দিচ্ছেন সরাসরি নির্বাচন কমিশনকে এবং আধা সামরিক বাহিনীকে, একদম সরাসরি অভিযোগ করছেন যে আধা সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট লুট করার। এটা একেবারে নজিরবিহীন, সরাসরি বলছেন তিনি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সবথেকে বড় পয়েন্ট অফ কনসার্ন আমি বলবো, তারা মনে করছেন যে এখনো অবধি যা হয়েছে এর থেকে অনেক বেশি কিছু বাকি আছে। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, কর্মী, এজেন্ট যারা ভোটে নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদেরকে গ্রেপ্তার করে গ্যারেজ করে দেওয়া হতে পারে, যাতে তারা নির্বাচনে কোনো ভূমিকা পালন করতে না পারেন। এতে রাজনৈতিক ক্ষতি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে অমিত শাহ এরকম বৈঠক করেছেন যেখানে নির্বাচন কমিশন ছিল বা বিভিন্ন এজেন্সি ছিল, এজেন্সির কর্তারা ছিলেন। ফলে তারা আশঙ্কা করছেন আগামী 150 ঘন্টার মধ্যে বড়সড় কিছু ঘটতে পারে। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের এক সাংসদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তারির ষড়যন্ত্র চলছে, এবং নির্বাচনের আগে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য প্রণোদিত। যেভাবে হোক তৃণমূল কংগ্রেসের ইলেকশনের আগে যাতে তারা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়া চালাতে না পারে বা নির্বাচন সংক্রান্ত যে মেকানিজমগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে না পারে, সেই জন্য এই ষড়যন্ত্র চলছে। অন্যদিকে এটাও ঠিক যে এবারের নির্বাচনে নির্বাচন কমিশন রেকর্ড সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় মিলিটারি। এখন মিলিটারি বললে বোঝায় ইন্ডিয়ান আর্মি, যাদের মূল কাজ বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করা। ইন্ডিয়ান আর্মি কখনো কোনো ক্ষেত্রে আজ অবধি ভারতের অভ্যন্তরীণ কোনো ইস্যুতে হস্তক্ষেপ করেনি। ভারতের গণতন্ত্রের এটা একটা বড় গর্ব। এবং আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে যে একসময় নকশাল অধ্যুষিত এলাকায়
এয়ারফোর্সকে বলা হয়েছিল বম্বিং করার জন্য, এবং তৎকালীন যিনি বিমান বাহিনীর প্রধান সরাসরি অস্বীকার করেছিলেন। ভারতীয় বিমান বাহিনী কখনো কোনো কারণেও ভারতের মাটিতে বোমা বর্ষণ করবে না জানিয়েছিলেন তিনি। তো সেই ইন্ডিয়ান আর্মি পশ্চিমবঙ্গে নির্বাচন করাতে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন, তিনি বলছেন মিলিটারিকে দিয়ে নাকি এবারে নির্বাচন করানো হচ্ছে। বাংলার প্রতি যে অত্যাচার তোমরা করেছো এর বদলা তো নেবই ভোট বাক্সে। গণতন্ত্রের মধ্যে দিয়ে আমি দেখতে চাই মানুষ বড় না ওদের সুপার পাওয়ার মিলিটারি পাওয়ার বড়, আমি দেখতে চাই। মিলিটারিদের সম্মান করি, স্যালুট জানাই, দেশের জন্য কাজ করুক। ভোট করতে কেন আসবে? কোনোদিন শুনেছেন যুদ্ধজাহাজ ভোট করতে আসে? কোনোদিন শুনেছেন ভোটের জন্য মিলিটারিদের নিয়ে মিটিং করছে? এরা কি ম্যাড হয়ে গেছে নাকি? নয় ম্যাড নয় ব্যাড। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মিলিটারি শব্দটা শুনে ইন্ডিয়ান আর্মির কথা মনে হতে পারে, কিন্তু এটা ঠিক আমি একটু আগে আপনাদের বলেছি, রেকর্ড সংখ্যক আধা সামরিক বাহিনী এবারে ডিপ্লয় করা হয়েছে। কোনো একটা পার্টিকুলার বাহিনীর কর্মীরা নয়, শুধুমাত্র সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা রিজার্ভ পুলিশ ফোর্স নয়, এখানে এসএসবি আছে, আইটিবিপি ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ আছে, এসএসবি আছে, বিএসএফ আছে। এবং এটাও ঠিক যে ছবিটা আমার হাতে এসেছিল, সেখানে নির্বাচন কমিশন এবারে নির্বাচনের আগে আইটিবিপি, বিএসএফ, এসএসবি, সিআরপিএফ প্রত্যেকের শীর্ষ কর্তাদের ডেকে বৈঠক করেছেন। এটাও কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এই যে এতগুলো এজেন্সির নাম বললাম বা এতগুলো বাহিনী, যারা প্রত্যেকেই নানাভাবে আধা সামরিক বাহিনী, অবশ্যই সামরিক বাহিনী নয়, ভারতের আর্মি নয়, এই আধা সামরিক বাহিনী এর আগেও কিন্তু নির্বাচনে ডিউটি করেছে। আইটিবিপির ব্যাটালিয়ন নির্বাচনে ডিউটি করেছে পশ্চিমবঙ্গে, কিন্তু কখনো আইটিবিপির প্রধানকে ডেকে পাঠানো হয়নি বা বিএসএফের প্রধানকে ডেকে পাঠানো হয়নি। এবারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তারা এখানে যারা দায়িত্ব নিয়ে এসছেন, ব্যাটালিয়ন নিয়ে এসছেন, সেই কমান্ডারদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। অনেকেই বলছেন যে এটা নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাইছে কেন্দ্রীয় বাহিনী যাতে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে নির্বাচনী আবহে। কোথাও কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক গুন্ডা কোনোভাবে যেন ভোটারদের প্রভাবিত করতে না পারে এবং ভোটাররা নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারেন। এর মধ্যে তো অন্যায়ের কিছু নেই। নির্বাচন কমিশন এবারে কেন্দ্রীয় বাহিনীর হাতে অনেক বেশি ক্ষমতা দিয়ে রেখেছে। অন্যান্যবার যেরকম কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রিত হয় রাজ্যের পুলিশের দ্বারা, রাজ্য পুলিশের কর্তারাই তার নিয়ন্ত্রণে থাকেন, এবার তো প্রাথমিকভাবে রাজ্য পুলিশেও ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে অনেক বেশি ক্ষমতা। একটা নিয়ন্ত্রণ যেটা সাংবিধানিক নিয়ন্ত্রণ, সেটা তো নিশ্চয়ই রাজ্যের পুলিশের বড় কর্তাদের হাতে থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে অনেক বেশি দায়িত্ব এবারে দেওয়া হয়েছে। অনেকে বলছেন এর জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের অসুবিধা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের যে ইলেকশন মেকানিজম, ম্যানিপুলেশন মেকানিজম বাধাপ্রাপ্ত হচ্ছে, তার জন্য এত আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন তৃণমূল নেত্রী? অবশ্যই এটা যারা তৃণমূল বিরোধী তাদের অভিযোগ, বিজেপির অভিযোগ, কিন্তু অন্যদিকে এটা এক কথায় ঠিক যে এই যে মেকানিজম, যেটা কেন্দ্রীয় বাহিনীর যে মেকানিজম আমরা এবারে দেখছি, এই মেকানিজম নজিরবিহীন। এবং একই সঙ্গে এই যে আইপ্যাক তাদের অপারেশন বন্ধ করছে, কলকাতা পুলিশের একজন ডিসি তিনি অভিযুক্ত হচ্ছেন, তাকে তার বাড়িতে ইডি রেড করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আক্রমণের লক্ষ্যে, এবং এটা বলতে গিয়ে তিনি আবার এমন কিছুও বলছেন যেটাতে আবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বীরভূমের মুরারইতে জনসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন যে বারবার শুধু তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করা হচ্ছে। বলতে গিয়ে তিনি ওই অঞ্চলের এক বিজেপি নেতাকে আক্রমণ করেছেন। আক্রমণ করতে গিয়ে কি বলেছেন শুনুন। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপির সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত। এখন অবশ্য তিনি বলছেন যে তার হাতে প্রশাসন নেই, প্রশাসন নির্বাচন কমিশন তার খোল নলচে বদলে দিয়েছে এবং সেই প্রশাসনের, এই বর্তমান প্রশাসনের কেউ নাকি তাকে রিপোর্ট করেন না। কিন্তু তার আগে পর্যন্ত, নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি যেভাবে জনসভায় দাঁড়িয়ে বলছেন যে ওখানে একজন বিজেপির নেতা, তিনি কয়লা পাচার করেছেন, কোটি কোটি টাকা তুলেছেন এবং তার পুঙ্খানুপুঙ্খ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানতেন। কোথাও তো একটা তিনিই প্রশ্ন তুলে দিচ্ছেন যে মানুষ ভাববেন আশ্চর্য, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সব ইনফরমেশন তার কাছে ছিল, অথচ রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। বিজেপি চোর এটা প্রমাণ করার এত বড় সুযোগ নির্বাচনের আগে কেন তিনি হারালেন, এই প্রশ্ন কিন্তু উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ফোর্সকে এইভাবে অভিযোগ করছেন যে সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট লুট করার। শুনুন, সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেন্ট্রাল ফোর্স লুট করবে, তাহলে এই দায়িত্ব সেন্ট্রাল ফোর্সকে কে দিয়েছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে দিয়ে নির্বাচনের ভোট লুট করিয়ে বিজেপিকে জিতিয়ে দেবে, এই ধরনের অভিযোগ করছেন তিনি। এখন ব্যাপার হচ্ছে, অভিযোগ যখন তিনি করছেন, আমি এটাকে রাজনৈতিক অভিযোগ কখন ধরবো? যখন তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু সাংবিধানিক বডির বিরুদ্ধে অভিযোগ করছেন, আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন, আর তিনি যতটা বলছেন তার থেকে স্বাভাবিকভাবে এগিয়ে বলছেন তার দলের অন্য নেতারা। বাবু যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ। বা খবর আসছে আমাদের জেনুইন বুথ কর্মী, এজেন্ট, সংগঠক, তাদের নাম দিয়ে দিয়ে ইলেকশন কমিশনের থ্রু পুলিশকে ইনস্ট্রাকশন পাঠানো হবে, বিশেষ করে একদম ভোটের আগের দিন 48 ঘন্টা আগে থেকে, যে এদেরকে সরিয়ে দাও, এদেরকে ডাকো, এদেরকে থ্রেট করো, এদেরকে এলাকা থেকে সরিয়ে দাও, দরকার হলে আটকে রাখো, ডিটেন করো। নির্বাচন কমিশন তো দালাল, এজেন্ট, দলদাস, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকেও এখন বিজেপির জমিদাররা লেঠেল বাহিনীর মতো ব্যবহার করছেন। এর যোগ্য জবাব কিন্তু যাবে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন। আর যে যে এলাকায় যে যে গদ্দার বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলার পরে বাংলার সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বঙ্গ বিরোধী শক্তি, যারা বাংলার অধিকার, বাংলার আত্মসম্মান ধুলোয় লুটিয়ে দিতে চাইছে, তাদের হাত শক্তিশালী করছেন, এদের আমরা চিহ্নিত করে রাখছি। কুণাল ঘোষের বক্তব্যের থেকে খুব স্পষ্ট যে সেন্ট্রাল ফোর্সকে অ্যাকচুয়ালি বিজেপির লেঠেল বাহিনী ভাবতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কথাটা প্রকাশ্যে বলতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী প্রার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে কুণাল ঘোষ বিজেপির নেতা কর্মীদের সাবধান করেছেন যে তারা যেন অতি উৎসাহে বাড়াবাড়ি না করে ফেলেন। তো এবার নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, একজন যদি ওসিকে এত বড় হুমকি দেওয়া হয় তাহলে তো তার আইনি ব্যবস্থা হবে। আমরা বারবার বলছি এই বিপদটা ডেকে আনবেন না আপনারা, বিজেপির নেতা কর্মীরা। আপনাদের ওই 21 সালেও একটা গরম 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 ভাব এসেছিল, বেলুন ফুস। তারপরে আপনারা লজ্জায় এলাকায় ঢুকতে পারছেন না, এই করতে পারছেন না, তাই করতে পারছেন না। তখন হচ্ছে কি না, পোস্ট পোল ভায়োলেন্স চলছে। আরে প্রি পোল উত্তেজনা যদি আপনি তৈরি করেন, তাহলে পোস্ট পোল কান্নাকাটির কি ভ্যালু আছে? তো প্রি পোল উত্তেজনাটা তৈরি করবেন না, তাহলে পোস্ট পোল কান্নাকাটির পরিবেশটা তৈরি হবে না। আপনাদের আমি এই বক্তব্যগুলো শোনালাম, এরপরে এর সঙ্গে আমার মন্তব্য জোড়ার জন্য নয়, ইনফ্যাক্ট জোড়ার কিছু নেইও। এই বক্তব্যগুলো থেকে যা যা আপনাদের মনে হচ্ছে, মনে হতে পারে, সেগুলো নিয়ে আর আমি আলাদা করে আলোচনা করতে চাই না। কিন্তু একই সঙ্গে আমি তো প্রথমেই আপনাদের বলেছি যে যত নির্বাচন এগিয়ে আসছে তত উত্তাপ বাড়ছে, আক্রমণের ঝাঁজ বাড়ছে, অনেক কথা অনেকে বলে ফেলছেন।
তালিকায় যেমন মুখ্যমন্ত্রীও আছেন, তালিকায় যেরকম কুণাল ঘোষও আছেন, তেমনি আবার একটা অদ্ভুত বক্তব্য অমিত শাহ করেছেন দার্জিলিংয়ে। তিনি গতকাল যে সভায় বক্তব্য রেখেছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে বিজেপি এই রাজ্যে সরকার গড়লে তার পরবর্তী দুদিনের মধ্যে গোর্খা সমস্যার সমাধান করবেন তিনি, এবং তা গোর্খাদের মুখে হাসি ফোটাবে। সেটাও একটু আপনাদের শোনায়। मैं 9 साल से यहां आता हूं। मैं आज आपको वादा कर कर जाता हूं, कमल फूल की सरकार बनते ही 6 माह के अंदर 10 को जूनी 10 को पुरानी गोरखा समस्या का गोरखाओं के हिसाब से समाधान कर कर जाएंगे। और भाइयों बहनों, हम आपको भी समझते हैं और आपकी समस्या को भी समझते हैं, और इसलिए भाजपा के अलावे गोरखा समस्या का समाधान कोई कर नहीं सकता। আপনারা জানেন এই রাজ্যে পাহাড় একটা দীর্ঘ প্রায় 80-র দশক থেকে, গত শতকের 80-র দশক থেকে এই সমস্যার শুরু। পাহাড় কিন্তু এই রাজ্যের রাজনীতিতে গলার কাঁটা হয়ে রয়েছে। এই শৈল রানী দার্জিলিং, যেটা বাঙালির অলমোস্ট দীঘাপুরি দার্জিলিংয়ের মতো ফার্স্ট 3 ডেস্টিনেশনের একটা, সেখানে কিন্তু একটা প্রচ্ছন্ন অশান্তি সব সময়ের জন্য থেকে যায়। কখনো এটা বাড়ে, কখনো কমে, কিন্তু কখনো নেভে না। কিন্তু অমিত শাহ বলছেন 48 ঘন্টার মধ্যে, বিজেপি সরকার গড়ার 48 ঘন্টার মধ্যে তিনি সমাধান করে দেবেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন গোর্খাদের মতো করে, গোর্খাদের হিসেব অনুযায়ী সমাধান করে দেবেন। কি ইঙ্গিত দিলেন অমিত শাহ? একটা বড় বিতর্ক কিন্তু শুরু হয়েছে। এর আগে আপনারা জানেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি বাংলা ভাগ করতে চায়, আর গোর্খারা তো গোর্খা ল্যান্ডের আন্দোলন করে যাচ্ছেন। সে জিএনএলএফই বলুন, পরবর্তীতে মোর্চাই বলুন, অমিত শাহ যখন বলছেন সেই মঞ্চে বিমল গুরুং, রোশন গিরি, তারপরে আরও মানে ওখানে যত শীর্ষ নেতারা আছেন পাহাড়ের, প্রায় সব শীর্ষ নেতা ওই মঞ্চে বসে রয়েছেন। তখন বিভিন্ন দলের, পাহাড়ের যে বিভিন্ন দল আছে, এই বিভিন্ন দলের নেতারা, নেত্রীরা, তারা অমিত শাহর মঞ্চে বসে কি ইঙ্গিত দিলেন অমিত শাহ? আমার ধারণা আগামী কয়েক ঘন্টা রাজ্য রাজনীতিতে এটাও একটা বড় আলোচনার বিষয় হবে, এবং সম্ভবত তৃণমূল কংগ্রেসও বিজেপিকে রাজনৈতিক আক্রমণ করার জন্য অমিত শাহর এই বক্তব্যকে ব্যবহার করবে।